সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। যারা আজকে থাম্বনেল দেখে প্রবেশ করেছেন তাদের অনেক প্রশ্ন তৈরি হয়েছে নিঃসন্দেহে তারেক রহমানের সামনে বাধাগুলো কি রয়েছে। আজকে যারা তারেক রহমানের সাংবাদিক সম্মেলন দেখেছেন শুনেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে, তারা একটা নতুন তারেক রহমান দেখলেন। আমি তারেক রহমানের পজিটিভ দিকগুলো আজকে তুলে ধরবো, পাশাপাশি তার সামনে চ্যালেঞ্জগুলো তুলে ধরবো এবং তিনি নতুন কিছু ডাইমেনশন, নতুন কিছু চমক নিয়ে হাজির হবে সেটাও বলবো। পাশাপাশি তার সামনে সবচেয়ে বড় পাহাড়, বাধার পাহাড় কারা তৈরি করে রেখেছে সেটাও বলবো। প্রথমে আমি সরাসরি চলে আসছি তারেক রহমানের আজকের সংবাদ সম্মেলনে। আজকে তারেক রহমান অধিকাংশ প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন আন্তর্জাতিক জার্নালিস্টদের, সাংবাদিক, ভারত, পাকিস্তান, চায়না, সেখানকার সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেছেন। ভারত শেখ হাসিনার বিষয়ে প্রশ্ন করেছেন যে তার সরকারের আমলে হাসিনার বিচার প্রক্রিয়াটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ইন্টারন্যাশনাল ক্রাইম ক্রিমিনাল কোর্ট যেটাকে বলে আমরা আইসিডি, সেটার বিষয়ে প্রশ্ন করেছেন। বিশ্বকাপ খেলা ক্রিকেট এটা নিয়ে প্রশ্ন করেছেন, পাকিস্তানও প্রশ্ন করেছে এবং চীনও প্রশ্ন করেছে। আজকের বক্তব্যে যে তারেক রহমানকে দেখলাম অসাধারণ এক তারেক রহমান। সারা বাংলাদেশে যে কাণ্ডলীলা চলছে এটার একটা দুর্দান্ত উত্তর তিনি দিয়েছেন এবং তার সকল নেতাকর্মীকে তিনি সতর্ক করেছেন। ভারতের সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতি কেমন হবে এই প্রসঙ্গে তিনি স্পষ্ট করেছেন বাংলাদেশের জনগণ এবং দেশের স্বার্থে যেটা হওয়া উচিত সেটাই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে রুলটি তিনি বুঝিয়ে দিয়েছেন যে এটি আমরা বাস্তবায়ন করবো যেখানে জনগণের স্বার্থ এবং দেশের স্বার্থ রক্ষা হবে। একটা চমৎকার প্রশ্নের উত্তর এভাবে দিলেন তিনি, ভারতকে বুঝিয়ে দিলেন যে এখন আর দাদাগিরি চলবে না। আমি দেশের জনগণ এবং দেশের মানচিত্রের জন্য অর্থাৎ সার্বভৌমত্বের রক্ষায় যেটা প্রয়োজন সেটাই বাংলাদেশ আগামীতে করতে যাচ্ছে ভারতের সাথে, এর চেয়ে বেশি কিছু নয়। পাশাপাশি চীনের সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাণিজ্যিকভাবে চীন বাংলাদেশের কেমন পার্টনার হতে পারে বা চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে প্রশ্ন করেছেন চীনের সাংবাদিক। তারেক রহমান বলেছেন চীন আমাদের বাণিজ্যিক বন্ধু, তাদের সাথে যেহেতু একটা উন্নয়নশীল দেশ বাংলাদেশ এবং চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার হতে পারে। বাংলাদেশের স্বার্থ যেখানে আছে চীনের সাথে এবং চীন তাদের স্বার্থ বাংলাদেশ থেকে যেটা নেবে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে সেখানে বাংলাদেশ চীনের সাথে তাদের সম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশের বাণিজ্যকে আরো উন্নত করতে চীনকে তারা পাঠাতে চায়। এই প্রশ্নটা আমার জন্য উত্তর দিয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো তিনি প্রতিটি বিষয় উত্তর দিচ্ছিলেন খুব সংক্ষিপ্ত শব্দে, খুব ডিটেল বা স্তুতি পছন্দ করছিলেন না। কেউ তাকে প্রশংসার বাণী শোনালে তিনি তাকে থামিয়ে দিয়ে অল্প বাক্যে উত্তর দিচ্ছিলেন এবং বক্তব্য দিয়েছেন খুব অল্প, দীর্ঘ বক্তব্য দিয়ে মানুষকে বিরক্ত করেননি। এই জিনিসগুলো বাংলাদেশের রাজনীতিতে নতুন এসেছে। আমি আপনাকে বারবার একটা জিনিস বলেছি, বিএনপির ব্যাপারে আমি কোথাও কোথাও হতাশ হলে তারেক রহমানের ব্যাপারে আমি হতাশ না। হয়তো অনেকেই কথাগুলো শুনে আমার বিরক্ত হয়েছে, আমি জানি না আজকে থেকে না আগামী রোববার থেকে তার জার্নিটা শুরু হচ্ছে, বাট তাকে যেভাবে দেখেছি বা যে বক্তব্য শুনেছি আমি কিন্তু আশাবাদী। আসলে তার পরের বিষয়টিতে তারেক রহমান সারা দেশে তার নেতা কর্মীদের বলেছেন যে আমি আনন্দ মিছিল নিষেধ করেছি, আমি বলেছি দোয়া মোনাজাত করতে, এবং তিনি বলছেন যে সবাই শান্ত থাকবে, কোন বিন্দুমাত্র উপর যেন আক্রমণ না করে, কোন দুর্বলের উপর যেন কোনো শহর আক্রমণ না করে। এটা একটা অসাধারণ বার্তা সারা দেশের বিএনপি নেতা কর্মীদের জন্য, যারা মনে করছেন বিএনপি ক্ষমতায় চলে এসছে, এবার লুটপাট করবেন, ভাঙচুর করবেন, এতদিন নির্যাতিত হয়েছে, মজলুম ছিলেন, এখন আবার তারা জানি হবে, তাদের স্বপ্নে একেবারে কি বলবো ছাই দিয়ে দিয়েছেন তারেক রহমান। বিএনপির যেসব নেতা কর্মীরা গত ভোটের পর থেকে লাভালাভি বেশি করছেন সতর্ক হন। আমি যতটুকু জানি প্রত্যেকটি এলাকার ঘটনার নোট করা হচ্ছে বিএনপি মিডিয়া সেল থেকে, কারা কি করছেন, কোথায় কি করছেন, একটা কেউ ছাড় দেবেন না তারেক রহমান। এবং তিনি যেহেতু দল ক্ষমতায় চলে এসছে, এতদিন দলকে ক্ষমতায় আনার জন্য অনেকে কিছু হলেও ছাড় দিয়েছেন, কারণ বিগত 15-16 মাস যারা ত্যাগ করেছিলেন, মজলুম ছিলেন, হঠাৎ করে তারা জালিম হয়ে গেছেন। তারেক রহমান তাদেরকে কখনো বহিষ্কার করেছেন, আবার কখনো ক্ষমা করেছেন। কেন ক্ষমা করেছেন? দলের জন্য এদের অনেক ত্যাগ ছিল, এই জন্য তিনি কখনো কখনো একটু হলেও মায়াশীল হয়েছেন। এবার দল ক্ষমতায় এসছে, তার এখন একটি টার্গেট, তিনি এমন একটি বাংলাদেশ করতে চান, সেটাকে তিনি বলছেন মানবিক বাংলাদেশ। এই মানবিক শব্দটা জামাত ইসলাম উচ্চারণ করেছিল। এই মানবিক বাংলাদেশ তিনি করতে চান। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন বাংলাদেশের তার প্রথম চ্যালেঞ্জ কি, তিনি বলছেন বঙ্গর অর্থনীতিকে একটা স্ট্রং অর্থনীতিতে, মানে বাংলাদেশের অর্থনীতিকে তিনি দাঁড় করাতে চান, রুল অফ ল, আইনের শাসন ফিরিয়ে আনতে চান। এই দুটো বিষয় তারেক রহমানের খুব ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ হিসেবে তিনি বলছেন। খেয়াল করেন, বাংলাদেশের অর্থনীতি থেকে 12টা বাজিয়ে চলে গেছে শেখ হাসিনা। এই মুহূর্তে তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ বাংলাদেশের অর্থনীতিকে ফিরিয়ে আনা, আবার বঙ্গ দশা থেকে দাঁড় করানো। 2 নম্বর, বাংলাদেশের আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি হয়েছে গত 15.5 বছর এবং কন্টিনিউ পরবর্তী এই মানে ইংরেজ সরকারের আমলে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে আন্দোলন এটা সেটা করে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে হতাশা, সকালে একজন এখানে বলতে, বিকেলে একজন এখানে বলতে, পুলিশ ঠিক মতো কাজ করতে পারছিল না।
তো সবকিছু মিলে এখন যে বিষয়টি তৈরি হচ্ছে তারেক রহমান চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন অর্থনীতি এবং আইনের শিক্ষণ প্রতিষ্ঠা। তাই মনে হলো তিনি তার এজেন্ডা রেখেছেন যে আগামীতে কোন দুর্বল আক্রান্ত হবে না সবল দ্বারা। আমরা আশা করি এটা যদি বিএনপি বাস্তবায়ন করতে পারে এই দেশটিকে আমরা ভিন্ন রূপে দেখবো, জিয়া রহমানের বাংলাদেশ হিসেবে দেখবো। আসলে তারপরে বিষয়টিতে তারেক রহমান তার পুরো বক্তব্যের মধ্যে যে জায়গাগুলোতে খুব শক্ত অবস্থানে ছিলেন রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রের উন্নয়নে তিনি কর্ম তৈরি করা, যুবকদের কাজ দেওয়ার বিষয়গুলোকে চিন্তা করেছেন। এখন প্রশ্ন হলো সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যেরকম অ্যাগ্রেসিভ ব্যাপারগুলো আমাদের সামনে এসছে, এটাকে তিনি কোন ফর্মুলায় নিয়ন্ত্রণ করবেন, এটাকে হয়তো আমরা আগামী দিনগুলোতে দেখতে পারবো। পাশাপাশি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আজকে তারেক রহমানের একটি ঘোষণা পেয়েছি আমরা একটি বিশেষ পক্ষ থেকে। আগামী রোববার তারেক রহমান দুজন ব্যক্তির বাসায় দেখা করতে যেতে পারেন। একজন জামাতের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের বাসায়, আরেকজন হলেন জুলাই অভিযানের প্রধান সমন্বয়ক আমাদের নাহিদ ইসলামের বাসায়। তারেক রহমান তার খেলা শুরু করে দিয়েছেন, বুঝতে পারছেন? এই তারেক রহমানকে আমরা দেখতে চেয়েছিলাম। এতদিন সমালোচনা করেছি যে কাজে আমার জায়গাটা কিন্তু সমালোচনা করা, আমি কখনো যাকে ভালোবাসি তাকে গ্লান্সে গিয়ে ছেড়ে দিতে পছন্দ করি না। খারাপটা সমালোচনা যে কেউ তা করবো। তারেক রহমান ডক্টর শফিকের বাসায় যাচ্ছেন, হয়তো জামাত যেতে এই কাজটি করতেন, প্রথমে তারেক রহমানের বাসায় আসতেন। তারেক রহমান সেই সিদ্ধান্তটি নিয়েছেন, তিনি ডক্টর শফিক জামাতের আমিরের বাসায় যাবেন, তার সাথে দেখা করবেন এবং নাহিদ ইসলামের বাসায় যাবেন। এই যে বিরোধী মতকে নিয়ে একটি রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাওয়ার যাত্রাটা দুর্দান্তভাবে শুরু করছেন তারেক রহমান। সেলুট আপনাকে। আসেন তারেক রহমানের সামনে একটু বাধা নিয়ে আমি বিয়ে করি, যেহেতু ভিডিওটা লম্বা করবো না, আমি যে সেকেন্ড পার্টটা নিয়ে আসি। তারেক রহমানের সামনে বাধাগুলো কি? বিএনপির একটা গ্রুপ অপেক্ষায় আছে, দল ক্ষমতায় আসবে পূর্বের মতো টেন্ডারবাজি চাঁদাবাজি আমরা করবো। তাদের চেহারার মনে হচ্ছে এখনই থ্রেড আসছে বিভিন্ন জায়গা থেকে, তারা এটা করবে ওইটা করবে, দল ক্ষমতা আসবে এই করবো সেই করবো, বিভিন্ন জায়গায় থ্রেড দিচ্ছে। মেসেজ গুলো আমাদের কাছে আসছে। তাদের জন্য মেসেজ হলো তারেক রহমান সেই তারেক রহমান নন যখন তিনি রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন। আজকে তিনি রাষ্ট্রের ক্ষমতা প্রধান, চিফ এক্সিকিউটিভ, রাষ্ট্র তার হাতে। আপনারা এই সুযোগটি পাচ্ছেন না, আপনাদের জন্য দুঃসংবাদ। কাউকে তিনি ছাড় দেবে না, দল বিরোধী কাউকে ছাড় দেবে না যে রাষ্ট্রের বিরুদ্ধে আসবে। তারেক রহমানের জন্য এটি একটি চ্যালেঞ্জ। তার রাস্তা সারা দেশের নেতা কর্মীরা, ক্ষুধার্ত যে কর্মীরা আছে যারা 15-16 মাস উল্টাপাল্টা করেছে তাদেরকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বেশি কঠিন হবে। 2, দলীয় অন্তর্কন্দল। বিএনপি রাজপথে কতটুকু সফল এটা তারেক রহমান আমার চেয়ে ভালো জানে। মজার বিষয় হলো খালেদা যে স্টেটমেন্ট দিয়েছিলেন যখন সবাই মিছিল করছিল, স্লোগান দিচ্ছিল খালেদা জিয়া ভয় নেই, রাজপথ ছাড়ি নেই, তখন তিনি খুব সুন্দর করে একটি কথা বলেছিলেন। এটা মিথ্যা কথা। আমি আপনাদেরকে একটু বক্তব্য শোনাবো। আপনি খালেদা জিয়া বক্তব্য একটু শুনেন। রাজপথ ছাড়ি নেই বলে ভুল হবে। এই স্লোগানগুলি দয়া করে আর দেবে না। ভালো স্লোগান শেখো, ভালো স্লোগান দাও, তাহলে কাজে দেবে। বুঝছো? ইলেকশন কমিশনের খালেদা জিয়া বলেছিলেন খালেদা জিয়া ভয় নেই, রাজপথ ছাড়ি না। এটার বক্তব্যে তিনি স্পষ্ট বলেছেন এই স্লোগানগুলো তিনি বিশ্বাস করেন। কারণ রাজপথে খালেদা জিয়াকে বারবার একা করে চলে গেছেন দলের বহু নেতা করবে। ডেমোক্রেসি মনে আছে আপনাদের? কেউ আসেনি মাঠে। বালু ট্রাক সরাবার জন্য একজন বিএনপি নেতা কর্মীকে দেখা যায়। সেদিন আমরা সাংবাদিকরা মাঠে ছিলাম। আমরা দেয়ার লোককে খালেদা জিয়ার বাড়িতে ঢুকেছিলাম, পুলিশের সাথে হাতাহাতি করেছিলাম। যারা সেদিন বাইক দেখেছেন তারা হয়তো দেখেছেন। পুলিশ চেয়েছিল খালেদা জিয়া থেকে সাংবাদিকদেরকে বিচ্ছিন্ন করতে, পুরো বাড়ি ঘিরে ফেলেছিল। আবার ট্রাক থেকে বালু ট্রাক করে উঠেছিলাম, সেখান থেকে দেয়ার লোককে ভিতরে ঢুকে গিয়েছিলাম। ঢুকে আমরা লাইভ সম্প্রচার করেছিলাম খালেদা জিয়ার বক্তব্য। সেদিন আপনার গোপালী পুলিশের সংবাদটা শুনেছিলেন। তো বিষয়টা হলো খালেদা জিয়া তার লাইফের শেষ সময়গুলো দেখেছিলেন তার দলের নেতারা কতটুকু সফল হয়েছে, কতটুকু পেরেছে। কিন্তু এই নেতা কর্মীগুলি তারা যারা জীবন থেকে ভয় পেয়েছিল রাজপথে, তারা কিন্তু গত 15 মাসে প্রায় 200 থেকে 250 মানুষের প্রাণ নিয়ে চলে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? এই নেতারা নিজেদের প্রায় 100 রকমের রেখেছে নিজেরা নিজেদের মধ্যে, কিন্তু রাজপথে তারা প্রকাশ্যে জীবন দেয়নি। হ্যাঁ, গুম গুম ক্রস ফায়ার হয়েছে, এটাকে আমি ওই কাতারে আনছি না। পুলিশের সামনে প্রাণ প্রাণ করে দাঁড়াবার মতো শক্তি আমরা কম দেখেছি। খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে গেছে, খুব কম দেখেছি তাদেরকে দাঁড়াতে। বালু ট্রাক সরাবার একজন লোক আমরা দেখিনি। তার মানে হলো তারেক রহমানকে মাথায় রাখতে হবে এই নেতা কর্মীরা যত বড়ই কথা বলুন দুঃসময় না একটু পাশে দাঁড়াবে না। বাড়ি ভেঙেছে তারেক রহমানের মায়ের, মানে তারেক রহমানের বাবার বা তারেক রহমানের। এক কাপড়ে বিয়ে হয়েছিলেন খালেদা জিয়া, কোমর ভেঙেছে তারেক রহমানের। বাড়ি মির্জা আব্বাসের ভাঙেনি, সাদেক হোসেন খোকাটা ভাঙেনি, অন্য কারোটা ভাঙেনি। প্রত্যেকের ব্যবসা ঠিক আছে, প্রত্যেকের রাস্তাগুলো ঠিক আছে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বিল করেছে আওয়ামী লীগের সাথে মিশে, সব তারেক রহমান জানেন। তাদেরকে এখন দলে রাখছেন কারণ প্রয়োজন আছে।
কিন্তু মেসেজ তারেক রহমানের কাছে আছে, কে কোন টেবিলে হেঁটেছেন, কে কিভাবে চলেছেন, কিছু আমি জানি, তারেক রহমান জানেন এটা কি হয়। তার মানে এই দেশ থেকে 18 বছরের জন্য দূরে ছিলেন। বেগম জিয়া তার জীবনের শেষ সময়গুলো একা একা কাটিয়েছেন, একজন প্রিয়জন পাশে ছিলেন না, মৃত্যুর সময় তার পাশে কেউ ছিলেন না, কোন প্রিয়জনকে দেখেনি। এত বড় পে করেছেন, স্যাক্রিফাইস করেছেন বেগম জিয়া তারেক রহমান, এটা মানে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে কষ্টের কিছু নেই। কিন্তু আজকে দেখেন তার পাশে কত শাহেদ আলম ঢুকে গেছে, আজকে দেখেন তার পাশে বন্ধুর অভাব নেই। আমরা সমালোচনা করি ভালোবাসি বলে, তাই আমাদেরকে অনেকে অনেক তকমা দিচ্ছেন, কিন্তু যারা বিগত সময় সমালোচনা করেছে, ক্ষমতা আসবে বুঝে পাশে আসছেন, তাদেরকে বিশ্বাস করবেন না তারেক রহমান। এরা আওয়ামী লীগের সময় একই কাজ করেছে, সুবিধা নেবে, বিপদে কেটে পড়বে। শেখ হাসিনা যখন বিপদে পড়ে আপনি দেখেছেন তিনি একা পালিয়ে গেছেন। এত বিশাল দানবীয় ব্যক্তিটি, যিনি ডিজিএফআই, পুলিশ, র্যাব, এনএসআই সব কিছু মেনটেন করছে, একটা বিপ্লবে ভেঙে করেছে তার সাথে ঘরের মতো তার স্বপ্নের প্রাসাদ, কিচ্ছু করতে পারেনি কেউ। এই জনতা যাকে সেটাই হয়। তার মানে বিএনপির বিশাল একটা গ্রুপ আছে যারা রাজনীতি করে বিশেষ স্বার্থের জন্য। তারেক রহমান সেদিকে নজর রাখবেন প্লিজ, কারণ এই লোকগুলো যত অপরাধ করবে সমস্ত অপরাধের দায়ভার আপনার ঘরে আসবে। খাম্বা 20% এই শব্দগুলি তারেক রহমানের সাথে যায়। আজ পর্যন্ত শেখ হাসিনার আদালত একটি প্রমাণ করতে পেরেছে তারেক রহমানের বিরুদ্ধে অপরাধ পারেনি, কিন্তু এই দায়গুলো তারেক রহমানের কাছে আসছে কেন? কারণ অন্যরা করেছে, সেই দায়গুলো তার ঘরে এসে চেপেছে। তার মানে এই লোকগুলো তারেক রহমানকে ভাঙে, কিন্তু তিনি এর বাইরের মানুষ, কিন্তু তাকে দায়িত্ব নিতে হবে। তাই এইবার এই বিষয়গুলো খুব সতর্ক থাকতে হবে। তিন, বেগম জিয়া এবং জিয়াউর রহমান দুজন যে রাজনীতিটা করেছিলেন, আজকের যে জামাত ইসলামকে আমরা দেখি, এই জামাত ইসলামকে বাঁচিয়ে রেখেছে কিন্তু জিয়াউর রহমান। কেউ মানুক আর না, জামাত যদি অকৃতজ্ঞ না হয় এটা মনে রাখবে। বেগম জিয়া শেষ দিন পর্যন্ত জামাতের হাত ছাড়েননি, জামাতও বেগম জিয়ার সাথে ছিলেন। তাদের 6 জন শিশু নেতা ফাঁসি হওয়ার পরও বেগম জিয়ার হাত ছাড়েননি। বিগত 15.5 বছর এই দেশে মুসলিম ছিল বিএনপি এবং জামাত, আগামী দিন যেন জামাত মুসলিম না হয় এটা অনুরোধ থাকবে। কারণ কি? কারণ হলো এই জামাত বিএনপির ভ্যানগার্ড, ছাত্রদল যুবদল নয়। রাষ্ট্রের সবচেয়ে ক্রুশিয়াল মুভমেন্টে সবচেয়ে বিপদ টাইমে বেগম জিয়ার হাত ছেড়ে যায়নি যেন, কথাটা এখন জামাতে মনে হচ্ছে না। আবারও এই দেশে কখন আওয়ামী লীগ আসতে পারে, আবারও তারেক রহমানকে কোনো বড় শক্তির মোকাবেলা করতে হবে, সেই দিন এই ইসলামী শক্তি আসবে। কারণ বিএনপির সাথে ইসলাম শব্দটা যায়, আওয়ামী লীগের সাথে যায় না। সো আজকের যে রাজনীতির বিরোধ, এটি আমরা খুব পজিটিভ অর্থে দেখি। একজন সরকারি দল, একজন বিরোধী দলে থাকবে, নির্বাচন নিয়ে দুটো ভিন্ন মত সৃষ্টি হবে, তারপর রাষ্ট্র গঠনের সময় এক হবে, পার্লামেন্টে তর্ক হবে, বিতর্ক হবে, কিন্তু এটা খুনি পর্যায়ে, এটাকে শেষ করে দেওয়ার পর্যায়ে, এটাকে মুছে ফেলার ইন্ডিয়ান যে পরিকল্পনা জামাতকে শেষ করে দেওয়া, এটা বেগম জিয়া এবং জিয়াউর রহমানের আমলে পারেনি। কারণ জিয়াউর রহমান এবং বেগম জিয়া জামাতকে বাঁচিয়ে রেখেছিলেন বিএনপিকে বাঁচিয়ে রাখার স্বার্থে। এটা অদৃশ্য একটা ভ্যানগার্ড ছিল বিএনপির। আমি বিশ্বাস করি তারেক রহমান তার নির্বাচনে বিজয় পর ডক্টর শফিকের বাসায় যাচ্ছে, নিঃসন্দেহে কিছু ভালো মেসেজ দিয়ে আসবেন। তারপরে যে বিষয়টি, সেটি হলো এই রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা তারা তারেক রহমানকে সর্বাধিক বিএনপি প্রমাণের চেষ্টা করবেন। মনে রাখবেন, তারাই আওয়ামী লীগকে ডুবিয়েছিল। আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের বহু অফিসার ছিল যারা আওয়ামী লীগ সেজে গিয়েছিল, পকেট ভরেছিল অবৈধ টাকায়। যখন হাসিনা পালিয়ে গেল সব করে দিল্লিতে, এরা আবার চলে এসে 5 তারিখের পরে কি বললো, আমি বিএনপি করতাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি বিএনপি করতাম, ঢাকা ভার্সিটিতে ছিলাম, আমি শিবির করতাম, ছিলাম, কিন্তু এরাও দুই হাতে কামিয়েছে। আবার কেউ আছে, বহু অফিসার আছে যারা ওএসডি হয়ে যুগের পর যুগ করেছিল। এই ওএসডি অফিসার গুলোকে আপনি মূল্যায়ন করবেন, যারা দীর্ঘ 15 বছরে কোনো পদ তাদের উন্নতি হয়নি, তাদের কোনো কি বলবো মানে চাকরির পর তাদের যে প্রমোশন কিচ্ছু হয়নি, এই লোকগুলোকে মূল্যায়ন করবেন। যারা আওয়ামী লীগের সাথে মিশেছিল তারা অলওয়েজ সুবিধাবাদী। প্রশাসনের একটা বিশাল গ্রুপ আছে যারা বিএনপিকে সাপোর্ট দিবে করে অবৈধভাবে সুবিধা নেবে। এরা মনে করছে আমি বিএনপি করতাম, বিএনপি ক্ষমতা আসছে, এবার অবৈধ পথে আমি কামাই করবো। জনাব তারেক রহমান, এই প্রত্যেকটি ব্যক্তি দিন শেষে তাদের সমস্ত অপরাধের দায় বিএনপি এবং আপনাকে নিতে হবে, জিয়া পরিবারকে নিতে হবে। এটাই সিস্টেম। হাসিনাকে যেমন সব দায় নিতে হচ্ছে, হাসিনাকে চুরি করেছে, তার পরিবার চুরি করেছে, জিয়া পরিবারের বিরুদ্ধে একটি টাকার অবৈধ অর্থ নেওয়া আত্মসাতের কোনো অভিযোগ নেই, না বেগম জিয়ার নামে নেই, না তারেক রহমানের নামে নেই, না জিয়াউর রহমানের নামে ছিল। কিন্তু আইন দেবে কেন? শেখ হাসিনা তার ছেলে সন্তান নিয়ে না সবারই এই রাষ্ট্রের লুটার অভিজ্ঞতা বা কি বলবো প্রমাণিত সত্য, যেটা আমাদের থেকে প্রমাণ হয়েছে, তারা এই রাষ্ট্রকে লুটপাট করে লুটপাট চালিয়েছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে জয়, তার মা, তার বউ, তার কাজিন, সবাই গোষ্ঠী শুনতে। কিন্তু জিয়া পরিবারের বিরুদ্ধে অভিযোগ নেই। কিন্তু আপনাদের মন্ত্রী, আপনাদের নেতারা লুটপাট করেছে, তাদের দায় সমস্ত তারেক রহমানের ঘাড়ে করেছে, বেগম জিয়ার দল বিএনপির উপর করেছে। এখান থেকে দলকে মুক্ত করতে হলে আমার মনে হয় ইমেজের ব্যক্তিদের মন্ত্রী বানাতে হবে, যোগ্য ব্যক্তিদের মন্ত্রী বানাতে হবে, এবং যারা সর্বোচ্চ স্থিতিকার দাবিদারি করে তাদের থেকে দলকে দূরে রাখতে হবে। এই দাবিদারি প্রশাসনিক কর্মকর্তারা সুযোগের অপেক্ষায় থাকে। এখন বিএনপি আসলে সুবিধা নেবে, বিএনপি ক্রুশিয়াল টাইম করলে একজনও সহযোগিতা করবে না। একদম বাস্তব অভিজ্ঞতার কথা বলি, দেশে এসটি যখন খুব হাড্ডাহাড্ডি টাইম, আমাকে মেসেজ দেওয়া হলো পুলিশের মধ্যে একটি কাজ করতে,
পুলিশ কি চাচ্ছে? তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাতের ব্যাপক আন্দোলন। আমরা গোপনে গোপনে, আমি ব্যক্তিগতভাবে গোপনে গোপনে পুলিশের বড় বড় কর্মকর্তা যারা ছাত্রদল থেকে পুলিশে এসছে বা শিবির থেকে এসছে তাদেরকে আমরা যোগাযোগ করতাম, তাদেরকে আমরা বিভিন্ন বার্তা দিতাম কিভাবে আন্দোলন করা যায়, কোন পয়েন্টে করা যায়। অবাক করে বিষয় জানেন, একটা পর্যায়ে বহু পুলিশ আর আমাদের ধরা দিত না, কারণ তারা আওয়ামী লীগ সেজে গেছে চাকরি বাঁচাতে বা অবৈধ সুবিধা। কারণ পুলিশ তো সবাইকে হাসিনা ব্রাঞ্চিং দিয়ে দিচ্ছে যে তোমরা যত বড় কামাই করো, চুরি করে হুট করো, আমার সমস্যা নেই, শুধু আমার ক্ষমতায় রাখো। পুলিশ তো এটাই এসেছে, কিসের বিএনপি কিসের যাওয়ার, আমার দরকার চাকরি করা। তো আওয়ামী লীগের আমরা করতে পারলে আমার সমস্যা কি? বিএনপি কবে আসে না সে দরকার নেই। লুটপাট চালিয়েছে তারা, মানুষ হত্যা, গুম ক্রসফায়ারের অনেক তথ্যের জন্য আমরা বলতাম বিএনপি একটা ছেলেকে নিয়ে গেছে, তখন জনিরে নিয়ে গেছে। যখন আমি তখন 21 টিভিতে জনির অবস্থা জানার জন্য বারবার ফোন দিয়েছি বিএনপি সমর্থিত পুলিশকে, ভাই ফোনটা ধরেই নেই, পরে শুনলাম তাকে মেরে ফেলছে ক্রসফায়ার। আমরা পাগলের মতো আমাদের ভাইদের উপর কাজ করতাম যারা টেলিভিশনে তখন ছিলাম। বহু বিএনপি সমর্থিত পুলিশ আমাদের সাহায্য করে নেই। দুঃখজনক, আজকে তারা বড় বড় পদে বসে গেছে, তাদের চেহারা দেখতে পাচ্ছি। তারা হয়তো আগামী দিনে এই কাজগুলি করবে, আবার দল বিপদে বলে কেটে করবে। যারা তারেক রহমান, এই লোকগুলির ব্যাপারে সতর্ক থাকবেন। তিন, আওয়ামী লীগ তার বিভিন্ন এজেন্ডা নিয়ে মাঠে লাগবে। আওয়ামী লীগের বাম গ্রুপ অ্যাক্টিভ, আওয়ামী লীগের সুকল্ড বুদ্ধিজীবীরা অ্যাক্টিভ, আওয়ামী লীগের গণমাধ্যমগুলো অ্যাক্টিভ। আপনাকে এই মুহূর্তে যে গণমাধ্যমগুলো সর্বাধিক তেল দিচ্ছে, আপনাকে নিয়ে মহাকবি বানাচ্ছে, মহা কিংবদন্তি বানাচ্ছে, অন্য কিছু বানাচ্ছে, এই লোকগুলি বিগত সময় আপনার একটা বক্তব্য চালাবার সাহস করেনি। আপনার পক্ষে এতটুকু টিকা টেলিভিশন নিউজ দিয়ে জানা টিকা দেওয়ার সাহস করে। রাতারাতি দেখেন আপনার স্তুতিকায়, আপনাকে নিয়ে উপন্যাস লিখছে মনে হয়, সিনেমার কিংবদন্তি আপনি এভাবে সাজিয়ে দিচ্ছে, দেখেন টেলিভিশনগুলো। এরা জানে এখন আপনাকে ভাঙতে হবে, আপনাদেরকে লুটতে হবে, সুবিধা দিতে হবে। এই মিডিয়া থেকে সতর্ক থাকুন। বিগত 15.5 বছরের কোন দুঃস্বপ্ন আপনি যদি ভুলে যান, আগামী দিনে সেটা আরো বড় দুঃস্বপ্ন হবে। সো এরা ক্ষমতার পাশে থাকতে চায়, এরা ক্ষমতার পাশে থেকে কাক হয়ে উচ্ছিষ্ট খেতে চায়। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যারা সমালোচনা করে তাদেরকে শত্রু ভাবার কোনো দরকার নেই। যারা সমালোচনা করে তারা আপনার কাছ থেকে ভালো কিছু দেখতে চায়, আশা করে। আমি জানি আপনি সেই পক্ষের মানুষ। কেউ আপনার পক্ষে বেশি স্তুতি গাইলে আপনি তাকে পছন্দ করেন না। সেই জায়গা থেকে এই সাহসটুকু পেয়েছি আজকে কথাগুলো বলার জন্য। শেষ কয়েকটা কথা বলবে, কথাগুলো অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য বললাম। আমরা বিশ্বাস করি আগামী দিন জনাব তারেক রহমান, আপনি এবং আগামী দিনে যারা বিরোধী চেয়ারে থাকবে, জামাত সহ এনসিপি, আরেকটা নতুন বাংলাদেশ দেখাবেন আমাদের। প্রত্যেকটি ভালো কাজে আমরা এই দলগুলোকে দেখতে চাই বিরোধী রাষ্ট্রের স্বার্থে যেন বিরোধী মত থাকে, ব্যক্তি স্বার্থে নয়, ব্যক্তির লাভের জন্য নয়, দলের স্বার্থে যেন না হয়। দেশের কল্যাণে আমরা আপনাদের মধ্যে বিতর্ক দেখতে চাই, আবার ঐক্য দেখতে চাই। হাসিনা নেই, হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করবেন না, শেষ একটি কথা। কারণ হাসিনা আসাটা বিএনপির জন্য সবচেয়ে ভয়ঙ্কর হবে। অতীতের অভিজ্ঞতা মনে রাখতে হবে। জিয়াউর রহমানের হত্যা, বেগম জিয়ার পরিণতি, এই দুটোই ছিল আওয়ামী লীগের প্রতি তাদের সহানুভূতি, আর কিচ্ছু না। এক বাক্যে বলতে পারি, আওয়ামী লীগ বিএনপিকে তার প্রতিশ্রুতি মতো আওয়ামী লীগ যেটা বলছে আবারও এ করতে বাধ্য করবে। এবং জিয়া পরিবার শেখ হাসিনার চরম শত্রু। সো এই ব্যাপারে কেউ যদি কোনো বুদ্ধি দেয় আওয়ামী লীগকে আবার আনতে হবে রাজনীতিকে, এরকম এই চ্যানেলে এইভাবে, সেটা আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ আসলে বিএনপি রাজনীতি ধুমকিতে করবে। কারণ জামাত তার অবস্থান শক্ত করে ফেলেছে। জামাত 40 থেকে 40% ভোট পেয়েছে। আওয়ামী লীগ আশা করি বিএনপির ভোটে হাত দেবে, কারণ এবার বিএনপি জিতেছে শুধু বিএনপির ভোটে না, আওয়ামী লীগ এবং হিন্দুদের ভোটে। আওয়ামী লীগ চলে আসলে আওয়ামী লীগ এবং হিন্দুদের ভোটগুলো চলে যাবে আওয়ামী লীগের পক্ষে। তার মানে জামাত আর আওয়ামী লীগের মধ্যে, মানে জামাত থাকলে এক, বিএনপির আওয়ামী লীগ দুর্বল হবে। কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে জামাতের জন্য হুমকি নয়, বিএনপির জন্য হুমকি, রাজনৈতিকভাবে বিএনপির জন্য হুমকি। আমি বিশ্বাস করি আগামী রাজনীতিকে পরিচ্ছন্ন রাখতে হবে। একটা গঠনমূলক রাষ্ট্র গঠনে বা আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন, এই স্বপ্নের জন্য আওয়ামী লীগ সবচেয়ে বড় বাধা। আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই, যে বাংলাদেশে থাকবে ন্যাশনালিস্ট বিএনপি, ইসলামিস্ট জামাত ইসলাম, সঙ্গে আরো যারা আছেন। যদি এই বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে করতে পারে, শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশ তারেক রহমানের মাধ্যমে আরেকবার দেখতে পাবো। কারণ আজকে তার বক্তব্য যখন শুনছিলাম, আমি তারেক রহমানের মাঝে জিয়াউর রহমানকে দেখতে পাচ্ছিলাম। আমি শুভকামনা জানাই এই দলটিকে, ভালোবাসার দলটিকে। আশা করবো বিএনপি কোন নেতা কর্মীর মাধ্যমে আরেকটি আওয়ামী ফ্যাসিজমের রূপ যেন ফিরে না আসে। বিশেষ করবো তারেক রহমান